দেখ, আজকের পার্টটা হচ্ছে টিডি পার্ট আর কি, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন। এর এই যে আমরা সপ্তম পর্ব, ষষ্ঠ পর্ব ওইগুলো পড়ছি না, TD1 TD2, এগুলো থেকে হালকা পাতলা একটু হ্যাঁ। নিয়ে আসছি আর কি। এখানে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের শ্রেণীবিভাগ, আমরা কয় ধরনের ট্রান্সমিশন করি। বাংলাদেশে তো এত সবগুলা নাই, বাংলাদেশে সব মোটা দেখ হচ্ছে এসি ট্রান্সমিশন করে, কিন্তু হচ্ছে বাইরের দেশে ডিসি ট্রান্সমিশনও করে। ডিসি ট্রান্সমিশন অনেক সুবিধা। ডিসি ট্রান্সমিশন হচ্ছে ধর এই করোনা ইফেক্ট আমরা সামনে পড়বো, করোনা ইফেক্ট আছে, স্কিন ইফেক্ট আছে। অনেকগুলো বাসা পাওয়া যায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসব ইনসুলেশন ঝামেলাগুলো আর থাকে না কমে, ফ্রিকোয়েন্সি জনিত। তো ইনসুলেশন ডিসি, খরচও কমে যায়। হ্যাঁ হ্যাঁ ইনসুলেশন খরচও কমে যায়, মানে হ্যাঁ এসির থেকে কয়েক মানে 1/√2 হুম, গুণ সম্ভবত ইয়ে কম হ্যাঁ লাগে, কম লাগে, হ্যাঁ হ্যাঁ ইনসুলেটর কম লাগে হ্যাঁ। তো এরকম। ওই দিক দিয়ে জি, তোর আপনি কন্ডাক্টরও বলেন। কম লাগে। কন্ডাক্টরও কম লাগার কারণ হচ্ছে বাইরের দেশে, উন্নত দেশগুলোতে ডিসি ট্রান্সমিশন ব্যবহার করে, পরে আবার হচ্ছে ইনভার্টার ব্যবহার করে ওরা এসি বানায় ফেলে। আমাদের দেশে আমরা এসিতেই জেনারেশন করি, এসিতে ট্রান্সমিশন করি, এসিতে ডিস্ট্রিবিউশন করি। কিন্তু ডিসিতেও করে, ডিসি হচ্ছে দুই তার, হ্যাঁ, ডিসি দুই তার, হ্যাঁ। তারপর হচ্ছে দুই তার মধ্যবিন্দু 8 এরকম আছে। এগুলা হচ্ছে একটা পিডিএফ আছে। এই যে দেখ, আমাদের আজকে যে পার্টটা এটা হচ্ছে ট্রান্সমিশন পার্ট আর কি। তো ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন আমরা ডিপ্লোমাতে যে ষষ্ঠ আর সপ্তম এগুলাতে পড়ছি ওইগুলাই, কিন্তু আমরা এনে জাস্ট বেসিক কিছু জিনিস জানবো। হ্যাঁ, ট্রান্সমিশন আসলে অনেকভাবে, কারো যেন একটা মাইকটা অফ করে দে তোরা, আমি বললে তখন অন করিস। ট্রান্সমিশন আসলে অনেকভাবে করা যায়, ডিসি এসি দুই পদ্ধতিতে করা যায়। মূলত ডিসিতে করলে সবচেয়ে বেশি ইফিসিয়েন্স হয়, হ্যাঁ, ইফিশিয়েন্ট হয় ডিসিতে, কিন্তু আমাদের দেশে আমরা এখন এসিতেই করি। ডিসি করার জন্য যে টেকনোলজি, এটা হয়তো আমাদের এখনো ওইরকম ভাবে এস্টাবলিশড হয় না। ঠিক আছে, ডিসিতে করা যায়, সিঙ্গেল ফেজ এসি সিস্টেম আছে, সিঙ্গেল ফেজ এসি সিস্টেম, টু ফেজ এসি সিস্টেম, তারপর হচ্ছে পলিফেজ থ্রি ফেজার আছে, এটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করি আমাদের দেশে। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে থ্রি ফেজ তিন তার, যেটা ডেল্টাতে আছে, হ্যাঁ, থ্রি ফেজের ডেল্টা যেটা, এটা আমরা ইউজ করি। ওকে, আমরা চিত্র দেখানোর জন্য একটু আসছিলাম। যেমন হচ্ছে ডিসি দুই তারটা কেমন। ডিসি দুই তার হচ্ছে এই যে দেখ, এখানে আছে, এখানে হচ্ছে তোর অল্টারনেটর, অল্টারনেটর হয়ে এই যে অল্টারনেটর থেকে এখানে যে দুইটা তার, দুই তার, এটা হচ্ছে ডিসি দুই তার, হ্যাঁ। আর দ্বিতীয়টা হচ্ছে কি ডিসি মধ্যবিন্দু 8, আমি জাস্ট এখান থেকেই লিখছি আর কি, বুঝছিস, ওইখানে আছে পিডিএফটা কই, 3 নম্বর, এটা, এই যে ডিসি, ডিসি দুই তার মধ্যবিন্দু 8, হ্যাঁ, এই যে ডিসি দুই তার ঠিকই আছে, কিন্তু এর মধ্যবিন্দু থেকে একটা করে গ্রাউন্ড করে দিছে। ওকে, তারপর হচ্ছে ডিসি তিন তার পদ্ধতি, এই যে ডিসি তিন তার পদ্ধতি, একটা, এই যে দুইটা, এই যে তিনটা। ঠিক আছে, এ হচ্ছে ডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে কয়ভাবে ট্রান্সমিশন করা যায় ওইটা। তারপর হচ্ছে এসি সিঙ্গেল ফেজ সিস্টেম। এসি সিঙ্গেল ফেজ ওইখানে খাতার মধ্যে আমি এখান থেকেই লিখছি, এই যে এখানে এই আমি রেজোনেন্স থেকেই চেষ্টা করছি থিওরি গুলা কাভার করার জন্য, আমার কাছে অনেক গুছানো মনে হয়েছে। তো এই যে সিঙ্গেল ফেজ এসি সিস্টেম হচ্ছে কয় ধরনের আছে, তিন ধরনের। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ দুই তার, একটা হচ্ছে দুই তার মধ্যবিন্দু 8, আর হচ্ছে সিঙ্গেল ফেজ তিন তার পদ্ধতি। এই যে দেখ, সিঙ্গেল ফেজের এটা হচ্ছে তোর জেনারেটরের কয়েলটা দিয়ে যে দুই তার দেখাইছে, আর হচ্ছে দুই তার মধ্যবিন্দু মাঝখান দিয়ে হচ্ছে গ্রাউন্ড। আর এটা হচ্ছে কি, ট্যাপিং পয়েন্ট থেকে একটা তার নিছে আর দুই প্রান্ত থেকে দুইটা তার নিছে, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ তিন তার পদ্ধতি। আজান দিচ্ছে, তারা আমরা ব্রিফলি শেষ করব, ঠিক আছে, আজকে অনেক কিছু আছে। আজকে চাইতেছি থিওরি সব শেষ করাইতে, তা না হলে পরে ম্যাথ করাইতে পারবো না। এটা হচ্ছে সিঙ্গেল পেজ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আজকে সব শেষ করে হ্যাঁ ইনশাল্লাহ, দরকার হলে দুইটা ক্লাস লাগাবো, দরকার হলে আরো 1 ঘন্টা জয়েন করবো। এই আজকে অবস্থা। আজকে কনসেপ্ট শেষ করবো। দেখ, সিঙ্গেল পেজ এসি সিস্টেম এমন, ঠিক আছে, এগুলা জাস্ট একটু দেখে রাখবে, এগুলা তোরা ইম্পর্টেন্ট না। পরীক্ষা আসলে যদি আসে তাইলে যাতে দেওয়া যায় ওইরকম ভাবে একটু প্র্যাকটিস, 1-2 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপর হচ্ছে টু পেজ এসি সিস্টেম, আমার নোট খাতায় কিন্তু জাস্ট ছবি আঁকি না আর কি, আমি জাস্ট লিখছিলাম, এখানে বই থেকে এগুলো দেখবি, এত আঁকে আর বড় করলাম না। টু পেজের এই যে একটা, দুইটা হচ্ছে তো জেনারেটর থাকে, এটা থেকে পেজ বের করে হচ্ছে দুইটা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে টু পেজ তিন তার, এই যে একটা তার, দুইটা তার, এই যে তিনটা তার। হ্যাঁ, আর হচ্ছে এই যে লাইন ভোল্টেজ আর হচ্ছে ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক হচ্ছে √2 থাকে। প্যান সাইজটা মেবি বড় হয়ে গেছে। ওকে, আর এখানে হচ্ছে এরকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে টু ফেজ চার তার,
একটা তার, দুইটা তার, তিনটা, চারটা, যাক। আর থ্রি ফেজের সাথে আমরা পরিচিত, থ্রি ফেজের তিন তার হচ্ছে কি ডেল্টা, হ্যাঁ, ডেল্টা কানেকশন। আর চার তার হচ্ছে কি তোর স্টার কানেকশন, একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে তিনটা ফেজ, ঠিক আছে। আর এখানে হচ্ছে নোট, একটা নোট লেখা করা যায় ট্রান্সমিশনের ক্ষেত্রে এসি থ্রি ওয়্যার বেশি ব্যবহার করে ট্রান্সমিশনে, কারণ হচ্ছে কি যাতে একই পাওয়ার প্রেরণের ক্ষেত্রে কি ডেল্টাতে কন্ডাক্টর কম লাগে। আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এসি থ্রি ফেজ ফোর ওয়্যার বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, এখানেই এতটুক। আর হচ্ছে এই জিনিসটা আমরা ট্রান্সমিশন লাইন কি বৈদ্যুতিক উপকেন্দ্র হতে সাবস্টেশন পর্যন্ত, ধর হচ্ছে একদম গ্রিড যেখানে উৎপাদন করছে জেনারেশন হয়ে, ওইখান থেকে ভোল্টেজ বাড়াইয়া একদম গ্রাহকের এলাকার সাবস্টেশন পর্যন্ত আসা পর্যন্ত যে লাইনগুলো, ওইটা ট্রান্সমিশন লাইন। আমরা এগুলো বলছি আগে, প্রাইমারি ট্রান্সমিশন কত ভোল্টেজের এটা আমরা আগে আলোচনা করছি। সেকেন্ডারি কি 66 কেবি 33 কেবি, এটা আমরা আগে বলছি। ডিস্ট্রিবিউশন হচ্ছে কি প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। 11 কেবি, 6.6 কেবি, 3.3 কেবি। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হচ্ছে কত 440 ভোল্টেজ আর হচ্ছে 220 ভোল্টেজ। এখানে একটা সূত্র খাতার মধ্যে লিখতে মনে নাই, পরে আমার মনে হয়েছে এই সূত্রটা দিয়ে কিন্তু এমসিকিউ থাকে, হ্যাঁ, স্পেশাল ফর এমসিকিউ। এমসিকিউর মধ্যে এই সূত্র দিয়ে থাকে, এটা আমরা ডিপ্লোমাতে করছিলাম, যে ইকোনমিক্যাল ভোল্টেজ আর কি, ট্রান্সমিশন লাইনের ইকোনমিক্যাল ভোল্টেজ কত হবে ওই লাইনের, ভি সমান সমান হচ্ছে 5.5 রুট ওভার লাইন ভোল্টেজ ইন কিলোমিটার। তো যে লাইনটা থাকবে ট্রান্সমিশন লাইনটা কত কিলোমিটার, ওইটা এখানে বসাবি, ডিভাইড বাই 1.61 প্লাস লোড ইন কেবি, ওইটা টোটাল যে কেবি যে রেটিংটা থাকবে ওটা এখানে বসাবে, আর হচ্ছে 150 বসাবে, ঠিক আছে। এবার আসছে ফিডার লাইন। ফিডার লাইন হচ্ছে কোন লাইন, ধর ট্রান্সমিশন হয়ে ট্রান্সমিশন লাইন থেকে আলাদা একটা লাইন আসছে যেটা জনবহুল এলাকাতে, কিন্তু এটা জাস্ট একটা রাউন্ডিং। আমি একটা ফিডার লাইন বইতে আছে, স্ক্রল ডাউন, এখানে আছে, হ্যাঁ এই যে দেখ, ফিডার লাইন হচ্ছে কোন লাইনগুলো, এগুলো হচ্ছে এই যে সাব স্টেশনের চারপাশ হয়ে থাকে, ঠিক আছে। এগুলো থেকে কোনো ট্যাপিং করা থাকে না, এগুলো থেকে আলাদা আলাদা করে আলাদা 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 সাব স্টেশনে পাঠানো হয়, ঠিক আছে। এ হচ্ছে তোর ফিডার লাইন। আর ডিস্ট্রিবিউটর লাইন কোনটা, যেটা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন করি, ওই সাব স্টেশন হয়ে যখন আলাদা আলাদা করে মানুষকে যখন সাপ্লাই দেয়, ওটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ফিডার লাইনের কয়েকটা বৈশিষ্ট্য আছে, এটাতে কোনো ট্যাপিং থাকে না, কারেন্ট ডেনসিটি, এই যে ফিডার লাইনটা আছে, এই যে দেখ এখানে বলছে ওরা ফিডার সাবস্টেশন থেকে, এই যে লাইন, এই যে ফিডার লাইন, এটা হয়ে ছড়াইয়া পরে এখান থেকে তোর অন্যান্য জায়গাগুলোতে দিছে। কিন্তু এই যে পয়েন্ট গুলা, এগুলোতে কিন্তু কোনো ট্যাপিং নাই, এই জায়গার মধ্যে সবসময় পাওয়ার সবসময় সেম থাকে, কারেন্ট ডেন্সিটি সবসময় সেম থাকে, ঠিক আছে। কারেন্ট এগুলোর বৈশিষ্ট্যগুলো পড়ে নিবি, বইতে আছে। এখানে প্রপার্টি হচ্ছে নো ট্যাপিং, অলওয়েজ কারেন্ট ডেন্সিটি উইল বি রিমেইনিং সেম। তার হচ্ছে ডোন্ট অ্যালাউ ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ কি করা হয় না, অ্যালাউ করা হয় না, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউটর হচ্ছে কি এই গ্রাহক পর্যায়ে যখন যে লাইনগুলো দিয়ে কারেন্ট সাপ্লাই দেয় মানুষকে, যে আমাদের এলাকায় যে আমরা খুঁটি দিয়ে দেখি না, যে যে লাইনগুলো থেকে সরাসরি গ্রাহকদেরকে ট্রান্সফরমারের মাধ্যমে সাপ্লাই দেয়, ওগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন আর কি। ওই ডিস্ট্রিবিউটর লাইনের মধ্যে কিন্তু ভোল্টেজ রেগুলেশন কনসিডার করে। এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটর লাইনের মধ্যে মানে সর্বোচ্চ গ্রহণযোগ্য ভোল্টেজ রেগুলেশন হচ্ছে 6%। 6% ভোল্টেজ রেগুলেশনে যদি পাওয়া যায় তাও এটা হচ্ছে অ্যাকসেপ্টেড, এর চেয়ে বেশি হলে অ্যাকসেপ্টেড হয় না। তারপরে এখানে অনেকগুলো প্রশ্ন আমি দিছি, এগুলো বই থেকে খুঁজে পড়বি। যেমন ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিসি, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এসি কেন সুবিধাজনক, কারণ হচ্ছে ডিসিতে ট্রান্সমিশন করতে গেলে আমার হচ্ছে স্ক্রিন ইফেক্ট জনিত কোনো লস না, এগুলো সামনে আছে, আমরা ইফেক্ট গুলো নিয়ে একটু পড়বো। এই প্রশ্নগুলোর পরে আছে যে ইফেক্ট অন ট্রান্সমিশন লাইন, করোনা লস কি, তারপর হচ্ছে এই স্ক্রিন ইফেক্ট, হ্যাঁ স্ক্রিন ইফেক্ট কি জিনিস, প্রক্সিমিটি ইফেক্ট কি, এগুলো আমরা পড়বো, আগেই এখানে প্রশ্ন বইতে লিখে রাখছে। ওকে, তারপরে ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিসি কেন ব্যবহার করা হয়। ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিসি সুবিধাজনক হচ্ছে, আমাদের দেশে ব্যবহার করে না কিন্তু এটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি তোর সবার প্রথম হচ্ছে কন্ডাক্টর কম লাগে, এসির তুলনায় ডিসিতে কন্ডাক্টর কম লাগে। তারপর হচ্ছে ডিসিতে অনেকগুলো ইফেক্ট নাই, যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি নাই, হ্যাঁ এখানে সবসময় জাস্ট ডিরেক্ট কারেন্ট প্রবাহিত হয়। এখানে হচ্ছে তোর এই করোনা লস হয় না, তারপর হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট হয় না, তারপর হচ্ছে স্কিন ইফেক্ট হয় না, ঠিক আছে। এগুলো টার্মগুলোর সাথে আমরা ডিপ্লোমাতে পরিচিত ছিলাম, টিডির মধ্যে ছিল এগুলো, ঠিক আছে। তো এইসব কারণ হচ্ছে ট্রান্সমিশন লাইনে
ডিসি তোর হচ্ছে সুবিধাজনক। আর ডিস্ট্রিবিউটর লাইনে কেন এসি কেন সুবিধাজনক, কারণ হচ্ছে এসির যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো তুলনামূলক হচ্ছে সস্তা, ঠিক আছে, এগুলা কম দামে পাওয়া যায়, এগুলো সহজে রিপেয়ার করা যায়। তারপর হচ্ছে এসি কারেন্ট দিয়ে ডিভাইস পরিচালনা করা তুলনামূলক সহজ ডিসির তুলনায়। তো এই কারণে হচ্ছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এসি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এসি আমরা ব্যবহার করি, আর ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা ডিসি ব্যবহার করি। ঠিক আছে, এগুলো বইতে আছে যে এসি ট্রান্সমিশন আর ডিসি ডিস্ট্রিবিউশনের মধ্যে তুলনা করো। তারপর হচ্ছে হাই ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশনের সুবিধা কি। উচ্চ ভোল্টেজ আমরা কেন ট্রান্সমিশন লাইনে আমরা কেন স্টেপ আপ করে 400 কেভি করে ফেলি, কারণ হচ্ছে ওইখানে লস যাতে কম হয়, কারেন্ট যাতে কমে যায়, তার সমানুপাতিক হচ্ছে অনেকগুলি ইফেক্ট কমে যায়। এগুলো বইয়ের মধ্যে আছে, সুন্দর মতো করে একটু পড়ে নিস। হ্যাঁ, ওভারহেড লাইনের মূল উপাংশগুলো কি কি, একটা ওভারহেড লাইনের মধ্যে কি কি থাকে, হ্যাঁ, কন্ডাক্টর কি কি আছে পড়ে নিবি। ওভারহেড লাইনে ব্যবহৃত লাইন সাপোর্ট গুলোর নাম কি, এই যে পোল গুলো আছে না, সে এ টাইপ এস টাইপ এরকম, তারপর হচ্ছে আরসিসি পোল, এগুলো আর কি। হ্যাঁ, বইতে দেখবে, এগুলো বই থেকে আমি লিখছি, বইয়ের মধ্যে সব প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো পড়বি। আচ্ছা, ক্রাডল গার্ড কেন ব্যবহার করা হয়। এই জনবহুল এলাকায় ধর মেইন যে লাইনটা যাচ্ছে এটার নিচে দিয়ে একটা রাস্তা আছে, তো এই নিচে কোনো তার যদি ছিঁড়ে কখনো যদি পড়ে যাতে রাস্তায় না পড়ে গার্ডের মধ্যে পড়ে। হ্যাঁ, ওইটা একটা গার্ড, ধর এদিক দিয়ে ট্রান্সমিশন লাইন হলে নিচে দিয়ে এভাবে গার্ড সবসময় দেওয়া থাকে, তো ওইটাকে বলা হচ্ছে ক্রাডল গার্ড। আর এটা ব্যবহার কেন করা হয়, যাতে হচ্ছে দুর্ঘটনা না ঘটে, এরকম করে সুন্দর মতো লিখে দিবি পরীক্ষায়। হালকা এগুলো যদি আসে 2-3 মার্কের জন্য আসবে, জাস্ট 1-2 লাইন কেন করা হয় হচ্ছে জনবহুল এলাকায় যাতে দুর্ঘটনা এড়ানো যায়, ওইসব কারণ হচ্ছে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ড্যাম্পার এবং জাম্পারের কাজ কি। ট্রান্সমিশন লাইনের মধ্যে আমরা ওই যে বাতাস জনিত যে কম্পন আছে ওইগুলো রোধ করার জন্য ড্যাম্পার ব্যবহার করি। জাম্পার হচ্ছে কি একটা পোল থেকে আরেকটা পোলের যে কানেকশন করার জন্য আমরা জাম্পার ব্যবহার করি। হ্যাঁ, তারপর হচ্ছে গাই ওয়্যার কি, এটা হচ্ছে পোল গুলারে হচ্ছে আমরা সাপোর্ট দেওয়ার জন্য, হ্যাঁ, মাটির সাথে এরকম করে একটা তার দিয়ে আমরা টানা বাঁধাই। ঠিক আছে, এই যে এখানে যে ওয়্যার এটা হচ্ছে গাই ওয়্যার। হ্যাঁ, এই কারণ এটার কাজ হচ্ছে তোর পোলকে যাতে হেলে যাতে না পড়ে, ও হচ্ছে পোলকে সাপোর্ট দেয়। বইয়ের মধ্যে এগুলো আছে, তোরা থিওরি গুলো দেখে নিস, আমি জাস্ট হালকা একটু বলে চলে যাচ্ছি। তার হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন লাইন এবং ডিস্ট্রিবিউশন লাইনে ব্যবহৃত কন্ডাক্টর গুলো কি কি, কন্ডাক্টর ব্যবহার করে এগুলো বইয়ের মধ্যে আছে, পড়ে ফেলবি। ওই এসিএসআর, তারপর হচ্ছে কপার কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, এরকম অনেকগুলো আছে, এগুলো একটু পড়বি। তারপর হচ্ছে কন্ডাক্টর ম্যাটেরিয়ালের গুণাবলী, কন্ডাক্টর হইতে হলে, ভালো কন্ডাক্টর হইতে হলে কি কি গুণাবলী থাকতে হবে ম্যাটেরিয়ালস এর, এগুলা যেমন হচ্ছে হাই কন্ডাক্টিভিটি থাকতে হবে, লো রেজিস্ট্যান্স থাকতে হবে, এটা তো বোঝাই যাচ্ছে, লস কম হইতে হবে, তারপর হচ্ছে এই টেনসাইল স্ট্রেংথ যাতে বেশি থাকে, শক্তি মানে চাপ টান যাতে সহন করতে পারে, হ্যাঁ, ওইরকম যাতে হয়, ওইরকম বৈশিষ্ট্য থাকতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ভালো একটা কন্ডাক্টর ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য এমন হইতে হবে। তারপর হচ্ছে হাই ট্রান্সমিশন লাইনে এসিএসআর কেন ইউজ করা হয়। এসিএসআর এর টেনসাইল স্ট্রেংথ বেশি, যদিও ওর হচ্ছে কপার তার তুলনায় কারেন্ট একটু কম প্রবাহিত করে, কিন্তু ও হচ্ছে তো টান বেশি সহন করতে পারে, যেটা হচ্ছে হাই ট্রান্সমিশন লাইনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এসব কারণে ব্যবহার করে। কপার ও অ্যালুমিনিয়াম তারের বৈশিষ্ট্য পার্থক্য লেগে বইতে আছে। কপার তার হচ্ছে কেমন, কপার তার হচ্ছে ওর কারেন্ট প্রবাহিত বেশি, কিন্তু আবার টান সহ্য করতে কম পারে। হ্যাঁ, কপার তারের মধ্যে আবার এই লস একটু বেশি হয়, অ্যালুমিনিয়াম তারের লস একটু কম হয়, তারপর হচ্ছে ওটা বেশি টান সহন করতে পারে। তারপরে এই কারণেই ওটা বেশি ব্যবহার করে। ঠিক আছে, এইসব পার্থক্যগুলো তোরা বই থেকে পড়ে নিবি। ওভারহেড লাইনে কন্ডাক্টর স্ট্যান্ডার্ড করা থাকে কেন। ওভারহেড লাইন কন্ডাক্টরের মধ্যে মিক্স করা থাকে, যে এসিএসআর যে কন্ডাক্টরটা আছে, হ্যাঁ, এসিএসআর কন্ডাক্টরের মধ্যে ওটার মধ্যে অনেকগুলা এরকম খেই থাকে, একটা টোটাল কন্ডাক্টরের ভিতরে যে এরকম অনেকগুলা খেই থাকে। ঠিক আছে, খেয়ের মধ্যে সবগুলোর মধ্যে কোনোগুলোর মধ্যে কপার, এখানের এক একটা হচ্ছে এক একটা কন্ডাক্টর, এই যে এইগুলো এক একটা কন্ডাক্টর, কোনোটা হচ্ছে থাকে এখানে মিক্স থাকে, মিক্সই সবচেয়ে বেশি ট্রান্সমিশন লাইনে ব্যবহার করে, কোনোটা থাকে অ্যালুমিনিয়ামের, কোনোটা থাকে কপারের। তাহলে হয় কি, এই টোটাল জিনিসটা যে ব্যালেন্স, হ্যাঁ, ওইটা হচ্ছে তোর ট্রান্সমিশন লাইনকে একটা পারফেক্ট কন্ডাক্টরের বৈশিষ্ট্য দিতে প্রদান করে। এটা সবগুলো যখন মিক্স করে তুই দিস তখন হচ্ছে তোর ট্রান্সমিশন লাইনটা একাধারে হচ্ছে এই অধিক শক্তিশালী হয়, আর হচ্ছে যেহেতু কপার কন্ডাক্টরও থাকে কারেন্টও মোটামুটি ভালো প্রভাব পড়ে। ঠিক আছে, এই কারণে স্ট্যান্ডার্ড করা থাকে। এসিএসআর বলতে কি বোঝায়, হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে বৃহৎ প্রচ্ছদের
প্রস্থচ্ছেদ বিশিষ্ট এসিএসআর কন্ডাক্টর ব্যবহার হওয়ার কারণ কি? বেশি প্রস্থচ্ছেদ হইলে আমরা এই যে আর ইজ ইকুয়ালস টু কি জানি, রো এল বাই এ। তার মানে তার ক্রস সেকশন এরিয়া যত বড় থাকবে, রেজিস্ট্যান্স এ যত বাড়বে, রেজিস্ট্যান্স তত কমবে। এই কারণে হচ্ছে বৃহৎ প্রস্থচ্ছেদ বিশিষ্ট এসিএসআর কন্ডাক্টর ব্যবহার করে। এগুলো সূত্র দিয়েও লিখে দিতে পারিস, বইয়ের মধ্যে আছে, সুন্দর মতো পড়ে নিস একটু। এসি সরবরাহে পরে এই ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে থিওরি অনেক পড়তে হবে, বইয়ের মধ্যে যেগুলো আছে ওগুলো একটু পড়ে নিস, তোদের ট্রিপল অ্যানালাইসিসে যা আছে তা পড়িস, সমস্যা নাই। এক দুবার করে আমি পড়লে, পেয়ে গেছি। হ্যাঁ এক দুবার করে পড়লে আগের জিনিসগুলো মনে আসবে, ঠিক আছে, তখন কভার করে ফেলতে পারবি আশা করি। তারপর হচ্ছে এসি সরবরাহে ঠিক আছে। পরিবাহীর, হ্যাঁ বল। হ্যালো। ওকে। এসি এবার বুঝতেছি, সমস্যা নেই। ওকে। এসি তোরা চাইলে বই খুলতে পারিস, তোদের সামনে তো বই আছে, বইগুলোর মধ্যে তোরা একটু দেখতে পারিস, কথাও শোন আর হচ্ছে দেখ যে বইয়ের মধ্যে কি কি প্রশ্ন আছে না আছে। এসি সরবরাহে পরিবাহী রেজিস্ট্যান্স বৃদ্ধি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এখানে শুধু এই রেজিস্টিভ থাকে না, ওইখানে ইন্ডাকটিভ জনিত কিছু বাধা আসে, ঠিক আছে, এগুলো আমরা এখানে পড়বো। এখানে ধর হচ্ছে বিভিন্ন যে ইফেক্ট গুলো আছে, প্রক্সিমিটি ইফেক্ট, স্কিন ইফেক্ট, ওইসব জিনিসের কারণ হচ্ছে আরো এক্সট্রা কিছু রেজিস্ট্যান্স জনিত, ইন্ডাকটিভ জনিত কিছু বাধা হয়, তো টোটাল হচ্ছে তার রেজিস্ট্যান্স এই কারণে বৃদ্ধি পায় আর কি। এই কারণে এখানে বলছে যে এসি সরবরাহে পরিবাহী রেজিস্ট্যান্স বৃদ্ধি হওয়ার কারণ কি, এই হচ্ছে কারণ। তার হচ্ছে ইফেক্টস অন ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইনের মধ্যে কি কি ইফেক্ট আসলে দেখা দেয় এটা ট্রান্সমিশন লাইনের মধ্যে। সবার প্রথম হচ্ছে কি, করোনা, আমরা এই জিনিসটার সাথে আমরা অনেকে পরিচিত। করোনা ইফেক্ট কি, যখন হচ্ছে দুইটা কন্ডাক্টরের ব্যাস তুলনামূলক বেশি রেখে তাদেরকে আড়াআড়িতে যখন এসি সরবরাহ দেওয়া হয়, দুইটা কন্ডাক্টরের দিক দিয়ে দিলাম, ওদের মধ্যে হাই ভোল্টেজ পাশাপাশি রেখে যখন এটার মধ্যে হাই ভোল্টেজ যখন দিব, তখন দেখবো যে কন্ডাক্টরের চারপাশে যে বাতাস আছে, হ্যাঁ বাতাসগুলো হচ্ছে আয়োনাইজড হয়ে যায়, এবং ওই বাতাসগুলো তখন কন্ডাক্টরের আওতায় চলে আসে, ওই বাতাসগুলো দিয়েও তখন কিছু হচ্ছে ইলেকট্রন তোর পাস হয়, ঠিক আছে। তো এই ঘটনাটাকে বলে হচ্ছে করোনা। আর এই করোনার কারণে কি হয়, করোনার কারণ হচ্ছে কন্ডাক্টরের চারপাশে যে বেগুনি আভা দেখা দেয়, এবং হচ্ছে তাপ নির্গত হয়, এই যে তাপ নির্গত হয়, এই তাপও নির্গত হয়, তারপর হচ্ছে আবার এখানে হিস হিস করে শব্দ হয়, ঠিক আছে, এটা মেবি আমি এখানে লিখি না কিন্তু হয়। করোনার কারণে এই বেগুনে আবার দেখা দেয়, হিস হিস করে শব্দ হয়, তারপর হচ্ছে এই যে বাতাসগুলোরে যে আয়োনাইজিং করে ওইখানে আবার ডিসচার্জ হয়, ঠিক আছে, ওই টোটাল ঘটনাটাকে আমরা বলি করোনা। এটার কারণে যে তাপজনিত, এখানে যে তাপ বলছে নির্গত হয়, তাপ নির্গত হচ্ছে, তার মানে এখানে একটা লস হচ্ছে, ঠিক আছে। এই সিস্টেমটা হচ্ছে করোনা জনিত কিছু লস হয়, এটা হচ্ছে এসি সিস্টেমে দেখা দেয়। কখন দেখা দেয়, যখন হচ্ছে ট্রান্সমিশন লাইনের মধ্যে দুইটা কন্ডাক্টরের স্পেসিং ব্যাসের তুলনায় বেশি রেখে তাদের আড়াআড়িতে এসি সরবরাহ দেওয়া হয়। হ্যাঁ, দুইটা কন্ডাক্টরের আড়াআড়িতে যখন আমরা এসি সরবরাহ দিব উচ্চ ভোল্টেজের, এটার একটা লিমিট আছে, মেবি 50 কেবি না কত কেবির নিচে আসলে তখন আর করোনা লসটি মানে হিসাব করে না। এই যে এখানে একটা শর্ত আছে, কেবি না, শর্তটা এখানে দিচ্ছে যে ফ্রিকোয়েন্সি দিয়ে, ফ্রিকোয়েন্সি যখন 50 হার্টজের কম, পরিবাহীর ব্যাস, পরিবাহীর ব্যাসের উপর, ব্যাস যদি ছোট হয় তাহলে কিন্তু আবার ইয়া হয় না, ইসের মধ্যে কি বলতেছে, এটা তো স্কিন ইফেক্ট। আচ্ছা, করোনা হচ্ছে ভোল্টেজের উপর নির্ভর করে, ঠিক আছে। আরো একটা জিনিস আছে হচ্ছে স্কিন ইফেক্ট, এটার মধ্যে আসতেছে। করোনা হচ্ছে কি, করোনার প্রভাব লেখো, এগুলো বইয়ের মধ্যে আছে। করোনার কারণে কি কি হয়, করোনার কারণে হচ্ছে তোর হিসি শব্দ হয়, তার হচ্ছে বেগুনে আভা দেখা দেয়, এখানে কিছু লস হয়, ঠিক আছে, এগুলো লিখে দিবি। করোনার উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ কি কি, মানে কেন আসলে হচ্ছে করোনা লসটা হয়। সর্বপ্রথম হচ্ছে মানে অধিক ভোল্টেজের কারণে, উচ্চ ভোল্টেজের কারণে করোনা দেখা লাইন দেয়। হ্যাঁ বল। লাইন বলতে কিছু শুনছি। শোনা যাচ্ছে না? জি ভাই, ঠিক আছে। এখানে হচ্ছে কর্ণের উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ। হুম কেন হচ্ছে তোর কর্নার এই যে ইফেক্টটা আছে এটা কেন ঘটে, বইয়ের মধ্যে এগুলো সুন্দর মতো আছে, আমি জাস্ট আমার মনে এখন যা আইতেছে আমি তাই বলতেছি, ঠিক আছে। এই জি উচ্চ ভাই, বই ভোল্ট, লেখা আছে দেখতেছি। তখন তোরা এগুলো একটু থিওরি পড়লেই বুঝে যাবে। তারপর হচ্ছে কি কর্নাল লস কিভাবে কমানো যায়, এক নাম্বার হচ্ছে পরিবাহের প্রস্থচ্ছেদ বাড়াইয়া, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি ভোল্টেজকে কমাইয়া, এরকম কয়েকটা জিনিস করলে তোর কর্নাল লস কমে যাবে, ঠিক আছে।
করোনার সুবিধা এবং অসুবিধা। করোনার কিছু সুবিধাও আছে। করোনার একটা সুবিধা হচ্ছে কি, তোর পরিবাহীর চারপাশে যে আয়োনাইজড হইলো, হ্যাঁ, ধর এটা একটা কন্ডাক্টর, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, আর করোনার কারণে তার এই যে আশেপাশে যে বাতাস মলিকুল গুলো আছে এগুলো হচ্ছে তোর আয়োনাইজড হয়ে গেছে। এখন টোটাল কন্ডাক্টর কিন্তু এখন বড় হয়ে গেছে। টোটাল কন্ডাক্টরের এটা হচ্ছে কাল্পনিক ভাবে এই সবটা এখন কন্ডাক্টর, এই সবটা এখন কাল্পনিক ভাবে কন্ডাক্টর। তার কারণে কি হলো, এখন প্রস্থচ্ছেদ কিন্তু বাড়ছে। প্রস্থচ্ছেদ যদি বাড়ে তাহলে কন্ডাক্টরের আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। প্রস্থচ্ছেদ বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, তার মানে হচ্ছে রেজাল্টেন্স যে ওই কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্স কমে গেছে। তো রেজিস্ট্যান্স কমলে কি হয়, তোর এই ড্রপটা লসটা কিন্তু কম হয়, কপার লসটা একটু কম হয়। ঠিক আছে, এটাও একটা কর্নার একটা সুবিধা হইতে পারে। অসুবিধা হচ্ছে কি, অসুবিধা হচ্ছে এটা এই কর্নার জন্য এই যে হিস হিস করে শব্দ হয়, তার হচ্ছে বেগুনে আভা হয়। ঠিক আছে, এগুলোর কারণ হচ্ছে তার থেকে কন্ডাক্টর থেকে ওজোন গ্যাস নির্গত হয়। বই আমি খাতার মধ্যে তো কিছু লিখি নাই, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, ওজোন গ্যাস নির্গত হয়, ওজোন গ্যাস নির্গত হয়ে ওই পরিবাহী কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়। তো এটার কারণে কর্নার একটা অসুবিধা বলতে পারে যে ও কন্ডাক্টরকে ক্ষয় করে ফেলে। ঠিক আছে, বইয়ের মধ্যে আছে, তোরা আর একটু সুন্দর করে পড়িস। আর এখানে স্ক্রিন ইফেক্ট কি পরে আলাদা করে লিখছি না। ওকে, স্ক্রিন ইফেক্ট একটা বিষয়। স্ক্রিন ইফেক্ট কিন্তু শুধু এসির ক্ষেত্রে দেখা দেয়, ডিসির ক্ষেত্রে দেখা দেয় না। কেন দেখা দেয় না? এই ডিসিতে হচ্ছে কি, যখন কারেন্ট একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় তখন এটা পুরো কন্ডাক্টরের যতটা প্রস্থচ্ছেদ আছে সবটা দিয়ে সমানভাবে প্রবাহিত হয়। সব ক্ষেত্রে এই পুরা কন্ডাক্টরের যে কোনো পোর্শনের মধ্যে ইলেকট্রনের ডেনসিটিটা সবসময় সমান থাকে। কিন্তু হচ্ছে যখন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমি যখন এসি কারেন্ট সাপ্লাই দেই তখন দেখা যায় যে ইন্ডাকটেন্সের কারণে, হ্যাঁ, কারেন্ট যখন এসি কারেন্ট যখন কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যায় তখন আমরা কি জানি একটা ফ্লাক্স নির্গত হয় না? ওই যে আমরা মেশিনের ক্ষেত্রে যখন পড়ছিলাম, এই ফ্লাক্সের কারণে কি হয়, একদম কন্ডাক্টরের যে মাঝখান বরাবর যে জায়গাটা আছে, মাঝখানে যে পোর্শনটা আছে, ওইখান দিয়ে দেখা যায় যে কোনো কারেন্টই প্রবাহিত হয় না। মাঝখানে একদম টোটালি কোনো ইলেকট্রন পাস হয় না। ইলেকট্রন গুলো কি, এই যে তারের কন্ডাক্টরের একদম যে শেষ প্রান্ত আছে ওইগুলা দিয়ে হচ্ছে প্রবাহিত হয়। ঠিক আছে, এই কন্ডাক্টরের শেষ প্রান্ত দিয়ে ইলেকট্রন গুলো প্রবাহিত হয়। তো যার কারণে হয় কি, এই একদম পাশের যে সারফেসের মধ্যে সবসময় দেখা যায় যে ইলেকট্রন সবচেয়ে বেশি দেখা দেয়। এই যে ইফেক্টটা, কন্ডাক্টরের মধ্যে সব দিকে ইলেকট্রন সমানভাবে প্রবাহিত না হয়ে একদম একটা কর্নারের মধ্যে শুধু কন্ডাক্টরের সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, এই যে ইফেক্টটা আছে ওকে বলা হচ্ছে স্কিন ইফেক্ট। ঠিক আছে, স্কিন ইফেক্টে কখন বিবেচনা করা হয় না, যখন হচ্ছে ফ্রিকোয়েন্সি 50 হার্টজের কম থাকে। হ্যাঁ, আর হচ্ছে পরিবাহীর ব্যাস, এই যে এই টোটাল এই প্রান্ত থেকে একদম এই প্রান্ত, ব্যাস তো তোরা জানিস, ব্যাসার্ধ না, কিন্তু পরিবাহীর ব্যাস যখন 1 সেন্টিমিটার হয় আর ব্যাসার্ধর ক্ষেত্রে হলে কত হবে, 0.5 সেন্টিমিটারের যদি ছোট হয় তখন স্কিন ইফেক্ট বিবেচনা করা হয় না। ওকে, তারপর হচ্ছে কি আরেকটা ইফেক্ট হচ্ছে ট্রান্সমিশন লাইনের হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট। প্রক্সিমিটি ইফেক্ট জিনিসটা কি, ট্রান্সমিশন লাইনের মধ্যে আড়াআড়িতে যখন পাশাপাশিতে যখন দুইটা কন্ডাক্টর এরকম করে থাকে, কন্ডাক্টর যদি এমন থাকে, দুইটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমি উচ্চ ভোল্টেজ প্রবাহিত করি তখন দুইটা কন্ডাক্টরের কারেন্টের দিক যদি একই দিকে হয় তখন কন্ডাক্টর গুলার এই বিপরীত পাশের, হ্যাঁ, দুইটা কন্ডাক্টরের বিপরীত পাশে দিয়ে হচ্ছে ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে বেশি পাওয়া যায়। চিত্র থেকে বোঝা যাচ্ছে যে একই দিকে কারেন্ট গেছে, মাঝখানটাতে খালি, এই যে মাঝখানটাতে খালি ইন্ডাকটেন্সের কারণে একদম এই পাশের জায়গাগুলোতে ইলেকট্রন ডেনসিটি বেশি, আবার এই পাশের জায়গাগুলোতে ইলেকট্রন বেশি, কন্ডাক্টর সবচেয়ে বেশি ইলেকট্রন পাস করে। ঠিক আছে, ঠিক উল্টা দেখ, কন্ডাক্টরের যখন এই দিক দিয়ে যখন ইলেকট্রন পাস হচ্ছে, কারেন্ট যখন এই দিক দিয়ে যাচ্ছে এই কন্ডাক্টরের, আর এই কন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট যখন বিপরীত দিকে যাচ্ছে তখন বিপরীত দিকের কারেন্টের জন্য কন্ডাক্টর গুলি এই, এটা তো ভুল আঁকছি আমি, কি বাড়িতে এসে কি সব খাই ফেললাম নাকি? তখন হচ্ছে শুরুর নিকটবর্তী দিকে যে মনে হয়। জায়গা আছে, হ্যাঁ, কন্ডাক্টরের নিকটবর্তী যখন দুইটা পাশাপাশি অবস্থিত দুইটা কন্ডাক্টরের মধ্যে যখন আমি বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত করব তখন হচ্ছে দুইটা কন্ডাক্টরের নিকটবর্তী অংশের মধ্যে ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে, এটার হচ্ছে এ প্রান্তগুলোতে ইলেকট্রন বেশি থাকবে, এটার হচ্ছে এ প্রান্তগুলোতে ইলেকট্রন বেশি থাকবে। এটা ভুল।
ঠিক আছে, এখানে ভুল, এইটা হচ্ছে রাইট। এই যে এখানে এই যে ইফেক্টটা, ট্রান্সমিশন লাইনের যে ইফেক্টটা দেখা যায়, ওই ইফেক্টটাকে বলা হচ্ছে যে প্রক্সিমিটি ইফেক্ট। ঠিক আছে, এই যে প্রক্সিমিটি ইফেক্ট। এখন হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট এর কারণে হচ্ছে কি হয়, লং কন্ডাক্টর হাই ফ্রিকোয়েন্সি হাই পারমিয়াবিলিটি এর কারণে লাইনে প্রক্সিমিটি ইফেক্ট আসে। তাহলে লাইনে কেন হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট দেখা দেয়? এক হচ্ছে লং কন্ডাক্টর, একদম হাই ট্রান্সমিশন লাইন, এই যে যেগুলো হচ্ছে 150 কিলোমিটার উপরে, 100 kb এর উপরে যেগুলো আছে, ওইসব ট্রান্সমিশন লাইনের মধ্যে ফ্রিকোয়েন্সি যখন বেশি থাকে আর পারমিয়াবিলিটি যখন বেশি থাকে, তখন লাইনের মধ্যে প্রক্সিমিটি ইফেক্ট বেশি দেখা দেয়। ঠিক আছে, পারমিয়াবিলিটি মানে কি, যে আমরা যখন ম্যাগনেটিক সার্কিট গুলো পড়ছিলাম, এই আমরা তখন শিখছিলাম যে পারমিয়াবিলিটি হচ্ছে কি, কোন একটা পদার্থ, কোন একটা ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স যে যাইতে পারে, হ্যাঁ, যতটুকু ভেদ করতে পারে ম্যাগনেটিক ফ্লাক্স, ওই যে বৈশিষ্ট্য, ওটা ছিল হচ্ছে পারমিয়াবিলিটি। আর আরেকটা জিনিস ছিল, ওটা হচ্ছে রিলাক্টেন্স। রিলাক্টেন্স মানে কি, যে জিনিস, যেই বৈশিষ্ট্যটা হচ্ছে কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লাক্সকে যাইতে দেয় না, মানে হচ্ছে ওটা হচ্ছে লাইক হচ্ছে রেজিস্ট্যান্সের মতো, আরেকটা হচ্ছে কন্ডাক্টেন্সের মতো। মনে আছে তোদের? আমি মেশিনে পড়ছিলাম। মেশিন বলতে হচ্ছে ট্রান্সফরমারের ভিতরে পড়েছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ট্রান্সফর্ম, ওই মেশিন পার্টে পড়ছে আর কি। তো ওই পারমিয়াবিলিটি যখন বেশি থাকবে, যখন হচ্ছে কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লাক্স, যখন ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে হাই ফ্রিকোয়েন্সি থাকবে, হাই ভোল্টেজ থাকবে, হ্যাঁ, তখন হচ্ছে তোর এই পারমিয়াবিলিটিও যখন বেশি থাকবে, তখন হচ্ছে লাইনে এরকম প্রক্সিমিটি ইফেক্ট দেখা দেয়। তখন দেখা যায় যে পাশাপাশি দুইটা কন্ডাক্টরের কারেন্ট যদি বিপরীত দিকে যায়, বিপরীত দিকে গেলে একদম কন্ডাক্টরের এই প্রান্তগুলোতে কারেন্ট একদম বেশি হয়ে যায়, এই যে কাছাকাছি প্রান্তগুলোতে। আর দুইটা কন্ডাক্টরের কারেন্ট যখন একই দিকে থাকে, তখন দেখা যায় যে তার বিপরীত পাশ, মানে দূরবর্তী অংশগুলোর কারেন্ট ডেনসিটি সবচেয়ে বেশি থাকে। এই হচ্ছে বিষয় আর কি, এই ইফেক্টটাকে বলা হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট। ঠিক আছে, এটা কমানোর উপায় কি? ফ্রিকোয়েন্সি রেঞ্জ কম রেখে ফ্রিকোয়েন্সি কমাইতে হবে, কন্ডাক্টরের যে স্পেসিং, মানে দুইটা কন্ডাক্টরের মধ্যবর্তী যে জায়গাটা, ওটা বাড়াই দিতে হবে। তার হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ব্যবহার করে, হ্যাঁ। এই কন্ডাক্টরের মধ্যে হচ্ছে ওই যে ওই সময় বললাম কপার, অ্যালুমিনিয়াম, এগুলার খেয়ে এগুলা মিক্স করে করে যে কন্ডাক্টর বানায়, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের, ওই কন্ডাক্টর গুলো ব্যবহার করলে এসব ইফেক্ট গুলো কম আসবে। ঠিক আছে, আরেকটা ইফেক্ট আছে ট্রান্সমিশন লাইনে, এটা হচ্ছে ফ্যারান্টি ইফেক্ট। ফ্যারান্টি ইফেক্ট কি? মিডিয়াম অথবা হচ্ছে হাই ট্রান্সমিশন লাইনে, তো ট্রান্সমিশন লাইন মিডিয়াম হচ্ছে কোনটা, যেটা হচ্ছে 50 কিলোমিটার থেকে 150, আর হাই হচ্ছে তো 150 থেকে তার উপরে, 20 kb এর উপরে, 20 kb থেকে 100 kb মিডিয়াম, আর হাই হচ্ছে 100 kb-র উপরে। তো এই ট্রান্সমিশন লাইনগুলোতে যখন হচ্ছে, ট্রান্সমিশন লাইন কিন্তু অনেক লং লাইন, তার আউটপুটে, হ্যাঁ, যদি একদম লোডবিহীন, এখানে লেখা আছে যদি লোডবিহীন বা হচ্ছে কম লোডযুক্ত অবস্থায় থাকে, হ্যাঁ, ট্রান্সমিশন লাইন আছে অনেক বড়, 50 কিলোমিটার, 150 কিলোমিটার একটা ট্রান্সমিশন লাইনের ইন্ডিং এ যদি লোড কম থাকে, তখন দেখা যায় যে সেন্ডিং সেন্ডিং ইন থেকে রিসিভিং এর ইন্ডের দিকে একটা লিডিং কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে, এই যে আইসি ক্যাপাসিটিভ একটা লিডিং কারেন্ট প্রবাহিত হয়, যার কারণে সেন্ডিং ইন্ডের চেয়েও রিসিভিং ইন্ডে ভোল্টেজ বেশি পাওয়া যায়। মানে হচ্ছে ধর, আউটপুটের মধ্যে লোড কম থাকার কারণে সেন্ডিং এ একটা চার্জিং কারেন্ট উৎপন্ন হয়, ওই কারেন্টের কারণে যখন সেন্ড করছে ধর 400 ভোল্টেজ, সাপোজ 400 ভোল্টেজ সেন্ড করার পরে দেখা যায় যে রিসিভিং এন্ডে 500 ভোল্টেজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, উল্টা পাওয়া যাচ্ছে, পাওয়ার কথা হচ্ছে কম, কারণ হচ্ছে এখানে ভোল্টেজ ড্রপ হবে, ভোল্টেজ কম হবে, কিন্তু এখানে দেখা যায় যে আরো বেশি ভোল্টেজ পাওয়া যায়। ট্রান্সমিশন লাইনের এই যে ইফেক্টটা, ওকে বলা হচ্ছে তোর ফ্যারান্টি ইফেক্ট। ঠিক আছে, তারপর হচ্ছে আরো একটা ইফেক্ট হচ্ছে, আরেকটা ইফেক্ট না, এটা হচ্ছে আসলে প্রতিকার। হ্যাঁ, যখন এই আমরা হচ্ছে ট্রান্সমিশন লাইনগুলোতে যখন এরকম লং লং লাইনগুলো সবসময় একসাথে পারস্পরিক, হ্যাঁ, এই কন্ডাক্টর এখানে, এই কন্ডাক্টর এখানে, এরকম ডিস্টেন্সে যখন অনেক দূর যায়, তখন হয় কি তাদের মধ্যে যে ইন্ডাকটেন্স জনিত একটা ইয়া থাকে, হ্যাঁ, প্রভাব থাকে, যার কারণে হচ্ছে ট্রান্সমিশন লাইনের মধ্যে এই যে ওই সময় দেখালাম প্রক্সিমিটি ইফেক্ট, এই ইফেক্ট, ওইসব ইফেক্ট ঘটে। তো ওইসব ইফেক্টের প্রতিকার হিসাবে হচ্ছে আমরা লাইনগুলোর হচ্ছে ট্রান্সপোজিশন করি। ট্রান্সপোজিশন কেমন? ধর এই একটা ফেজ, হ্যাঁ, এই ফেজকে আমরা কিছুক্ষণ এখানে রাখি, তারপরে এটারে চেঞ্জ করে মাঝখানে নিয়ে আসি, যাতে হচ্ছে তার ক্যাপাসিটিভ যে ইয়ে আছে, ইফেক্ট আছে, অথবা ইন্ডাকটিভ যে ইফেক্ট আছে, এগুলো যাতে ব্যালেন্স হয়ে যায়। আবার এই আবার নিচে নিয়ে একদম শেষে নিয়ে আসলাম। বি প্রথমে ছিল মাঝখানে, দুইটা কন্ডাক্টরের মাঝে, এগুলো তিনটা, কিন্তু তিনটা ফেজ, তিনটা কন্ডাক্টর। ঠিক আছে, একবার মাঝখানে, তারপর একদম নিচে, আবার একদম প্রথমে। তো এরকম
করে কন্ডাক্টর গুলোকে সাজানো হয়, ঠিক আছে, কিছু কিলোমিটার। যেমন পাওয়ার লাইনের ক্ষেত্রে, মানে এই যে ট্রান্সমিশন লাইন যেগুলোতে কারেন্ট প্রবাহিত হয়, পাওয়ার লাইনের ক্ষেত্রে 2 থেকে 3 কিলোমিটার পরে, আর টেলিফোন লাইনের ক্ষেত্রে 15 কিলোমিটার পর পর এরকম ট্রান্সপোজিশন করা হয়। কেন করা হয়? এখানে লেখা আছে, হ্যাঁ, ওভারহেড লাইনে ইন্ডাকটেন্স এবং হচ্ছে ক্যাপাসিটেন্স ঠিক রাখার জন্য, মানে টোটাল লাইনের এই 3টা লাইনের মধ্যে যে হাই ভোল্টেজ হাই ফ্রিকোয়েন্সির কারেন্ট যখন যাবে, তখন তাদের মধ্যে ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সের যে একটা ইফেক্ট থাকার কথা, ইফেক্ট গুলোকে ব্যালেন্স করার জন্য আমরা এরকম ট্রান্সপোজিশন করি কন্ডাক্টর গুলোকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রতিকার। আশা করে ব্রিফলি বললাম, ঠিক আছে। তোরা এগুলো পড়িস, এগুলো থিওরি গুলো পড়লে বোঝা যাবে আরো সুন্দর করে, বইতে তোরা পড়বে। তারপরে আসে হচ্ছে স্যাগ। হ্যাঁ, স্যাগ এন্ড টেনশন শেষ করতে পারবো, ওকে দেখি কতটুকু করা যায়। কতক্ষণ আছে ক্লাস? 15 মিনিট। স্যাগ জিনিসটার সাথে আমরা খুব পরিচিত, ডিপ্লোমাতে এসব ম্যাথ তো আমরা করছি। দুইটা পোল বা টাওয়ার, এখান থেকে বলি, এটা একটা পোল, এটা হচ্ছে 2 নাম্বার পোল। দুইটা পোলের মধ্যে আমরা যখন এরকম কন্ডাক্টরকে সংযুক্ত করি, হ্যাঁ, সংযুক্ত করলে এই দুইটা কন্ডাক্টরের যে পয়েন্টে আমরা, এই দুইটা পোলের যে পয়েন্টে আমরা কন্ডাক্টর সংযুক্ত করছি, তাদের কাল্পনিক সংযোজন রেখা, এই যে এটা হচ্ছে তাদের কাল্পনিক, মানে দুইটা সংযোগ করলে হওয়ার কথা এমন। কিন্তু যখন আমরা কন্ডাক্টর সংযোগ করি তখন দেখা যায় কন্ডাক্টর এইভাবে একটু ঢাল হয়ে যায়, ঠিক আছে, ঢাল হয়ে যায়। এই জিনিসটাকে আমরা স্যাগ বলে নিই। স্যাগ বলে হচ্ছে এই যে ঢালের একদম যে সর্বনিম্ন যে বিন্দু, এই বিন্দু থেকে একদম কাল্পনিক যে সংযোজন বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, তাকে আমরা বলি হচ্ছে স্যাগ। স্যাগ কিন্তু একটা দূরত্ব বোঝায়, ঠিক আছে। স্যাগ কি দূরত্ব বোঝায়? স্যাগ দূরত্ব বোঝায় হচ্ছে দুইটা সংযোগ বিন্দুর কাল্পনিক দূরত্ব, এবং হচ্ছে সর্বোচ্চ যে ঝুল আছে, ঝুলের যে পার্থক্য, ওটা হচ্ছে তো স্যাগ হয়, ঠিক আছে। আমি এখানে লিখছি দুইটা টাওয়ার বা পোলের যে বিন্দুতে, হ্যাঁ, তার টানা বা সংযোগ করা হয়, সেই বিন্দু দুটি সংযোগকারী আনুভূমিক, এই যে দেখ আনুভূমিক কাল্পনিক রেখা হইতে তারের সর্বোচ্চ ঝুল দূরত্ব, একদম তারের যে সর্বোচ্চ কতটুকু ঝুলছে ওই যে দূরত্ব আছে, ওই দূরত্বটাকে হচ্ছে স্যাগ বলে, ঠিক আছে। তার হচ্ছে স্যাগের উপর প্রভাব বিস্তারকারী উপাদান, স্যাগের উপরে কি কি প্রভাব বিস্তার করে, মানে স্যাগ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। সবার প্রথম হচ্ছে পরিবাহীর ওজন, এটা আমরা বুঝতে পারতেছি, তারের ওজন যত কম হবে স্যাগ এ তত কম ঝুলবে। তারপর হচ্ছে স্প্যানের দৈর্ঘ্য, এই যে এখানে একটা স্প্যান অথবা পোল, এই যে এখানে একটা স্প্যান অথবা পোল, এই যে একদম শুরুতে ওই সময় একটা প্রশ্ন বলছিলাম, এই যে পোল গুলার কত প্রকার ভেদ, ওইখানে পড়লে বুঝবো অনেকগুলো পোল আছে, কোনগুলো স্প্যান, কোনগুলো পোল, কাঠের পোল, স্টিলের পোল, ঠিক আছে। স্প্যান আর পোল একই জিনিস, মূলত হচ্ছে খাম্বা, হ্যাঁ, খাম্বা টাইপ ট্রান্সমিশন লাইনে, যাই হোক। তো স্প্যানের দৈর্ঘ্য যত বেশি হবে ঝুল তত বেশি হবে, এটা আমরা বুঝতে পারতেছি। এটা আর একটু যদি এখানে নিয়ে আসতাম, তাহলে হয়তো তারটা আরো বেশি ঝুলতো, ঠিক আছে, অথবা কম ঝুলতো, যাই হোক। আর হচ্ছে কার্যকরী টানের উপর নির্ভর করে, টান যত বেশি হবে তারের ঝুল তত কম হবে। তার হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা যদি কমে, ধর শীতকাল, তখন কি হবে, তারটা আর একটু টান টান থাকবে, আর একটু টান টান হয়ে তখন ঝুল আর কমে যাবে, এই যে এখানে চলে আসবে। তা অত্যাধিক গরমকাল হইলে তার আবার হচ্ছে কি ছেড়ে দিবে, এই যে তখন ঝুল আরো বাড়বে, অপমান এই, করবে। হ্যাঁ। তারপর হচ্ছে বরফ আর হচ্ছে ঝড় বাতাসের প্রভাব। ঝড় হচ্ছে ট্রান্সমিশন লাইন তো অনেক বড় বড় লাইন থাকে, এগুলোর মধ্যে কন্ডাক্টর ভালোই ওজন, তো আমরা বাতাসের যে ইফেক্ট, এটা আমরা আসলে কনসিডার করি, ওই ম্যাথ গুলো রাখি না, বুঝছিস। আমি জাস্ট হচ্ছে এই দুইটা পোল যে সমবিন্দুতে আছে, সমবিন্দু যে স্যাগের যে সিম্পল একটা দুইটা ম্যাথ রাখছি, যেগুলো এগুলো নতুন দিছে তো তোদের ভাই সিলেবাসে। আমাদের কোচিং এ স্যাক ইগনোর করছে, স্যাক করাই নাই, বলে যে না, নর্মালি তো করায় না তো। আমি তারপর একদম ইজি জাস্ট সূত্র একটা দেখ, কয়টা সূত্র লাগবে, একটা দুইটা তিনটা, তিনটা সূত্র দিয়ে জাস্ট একটা দুইটা ম্যাথ করাবো, এগুলো করাবে, একটা দুইটা প্র্যাকটিস করবে, আর কিছু করবি না, ঠিক আছে। যদি আসে ঠিক আছে। ওইগুলোর মধ্যে থেকে আসবে, সিম্পল আসবে, কঠিন আসবে না এখন আর, কিন্তু শুরু। তারপরে হচ্ছে এই যে বরফ আর হচ্ছে বাতাসের প্রভাব, কারণ হচ্ছে এই বরফের দেশ ইউরোপ অথবা হচ্ছে যেসব দেশের মধ্যে বরফ পড়ে, ওইগুলোর মধ্যে তার মধ্যে এরকম বরফ পড়লে তার যে রেজাল্টেন্স যে ওয়েট আছে, ওয়েটটা বেড়ে যায়, অথবা বাতাসের প্রভাব হচ্ছে তার টান বেড়ে যায়। তো এগুলো আসলে মোটা দাগে হচ্ছে স্যাগের উপরে প্রভাব বিস্তার করে, ঠিক আছে। আর এখানে স্যাগের কয়েকটা ফর্মুলা আছে, যেমন স্লান্ট স্যাগ, এস ইজ ইকুয়ালস টু ডাব্লিউ এল স্কয়ার ডিভাইড বাই 80,
এল হচ্ছে কি দুইটা পোলের মধ্যবর্তী যে দূরত্ব আছে, আর ডাব্লিউ হচ্ছে মানে ওয়েট আর কি, তার যে ওজন আছে, আর টি হচ্ছে কি টেনশন। এগুলো সব প্রশ্নে দেওয়া থাকে। তার হচ্ছে রেজাল্টেন্স ওয়েট কি, ধর হচ্ছে এই যে তারের মধ্যে বরফ টরফ এগুলো যদি থাকে, অথবা বাতাস যদি থাকে, এগুলো যদি থাকে, তাইলে টোটাল যে রেজাল্টেন্স যে ওয়েটটা হবে এটা হবে কত, রুট ওভার ডাব্লিউ প্লাস ডাব্লিউ আইস। মানে ডাব্লিউ হচ্ছে কি, ডাব্লিউ হচ্ছে ওই যে কন্ডাক্টরের যে ওজন আছে ওইটা, আর ডাব্লিউ আইস মানে হচ্ছে বরফের ওজন। তারপর হচ্ছে এই দুইটা যোগ হয়ে হোল স্কোয়ার প্লাস হচ্ছে উইন্ড স্কোয়ার। ঠিক আছে, আর সবটার উপর রুট থাকবে। উইন্ড মানে হচ্ছে বাতাসের, এটা বাতাসের ওজন বলতে কি, এটা প্রশ্নের মধ্যে ওইভাবে দেওয়া থাকে যে বাতাস জনিত কারণে কতটুকু ওজন ওই তারটা ফিল করতেছে। ঠিক আছে, ওইটাকে বলেছে ডাব্লিউ উইন্ড। আর টেনশন জানতে চাইতে পারে যে পোলের মধ্যে এই পয়েন্ট গুলোতে দুইটা পোলকে যদি আমি এভাবে খাড়া করাই, হ্যাঁ, তখন হচ্ছে এই দিকে বিপরীতমুখী একটা টেনশন কাজ করবে, দুইটা টেনশন কাজ করবে। একটা টেনশন হচ্ছে এই দুইটা পোলের বাইরের দিকে। ক্লাস নিচ্ছে, কতক্ষণ লাগবে? একটু সময় লাগবে, 1 ঘন্টা। হুম, আমি তোরে কল দিব। আচ্ছা, এই হচ্ছে তোর, তুই চাইলে বসতে পারিস। এই যে পয়েন্টের মধ্যে বিপরীত দিকে দুইটা টেনশন কাজ করে, একটা টেনশন হচ্ছে তারের দিকে কাজ করে এই যে এই পয়েন্টে, হুম, আর আরেকটা টেনশন কাজ করছে বাইরের দিকে। ওকে, এই যে টেনশনের যে ভ্যালু আছে টি, এই টিটা মাঝে মধ্যে বের করতে বলে। ঠিক আছে, আর এখানে এই জিনিসটা আমি হুদাই আঁকছি, এটা আমার কাছে ভালো লাগছে আঁকতে। সুন্দর হচ্ছে ভাই, খাম্বা। খাম্বা আমরা তো ছোটবেলায় তারা খাম্বাই বলতাম, তোরা কি বলতে জানি না, তোরা কে পোল হ্যাঁ, বলতে কেউ। ভাই খাম্বাই বলি ভাই, এখনো তো খাম্বাই বলে গ্রামে। হ্যাঁ, খাম্বা খাম্বা। ওকে, যাক। ওকে, তাহলে স্যাগের খাম্বা পিলা। এতটুকু করব। ঠিক আছে, স্যাগ জাস্ট এতটুকু করব, যথেষ্ট হবে আশা করতেছি। তার হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর মধ্যে সবার প্রথম আসে আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ড কেবল কোনগুলো, যেগুলোর মধ্যে অত্যাধিক হচ্ছে প্রোটেকশন থাকে, অনেকগুলা লেয়ার থাকে এটার মধ্যে, জ্যাকেট থাকে, ওই যে অপটিক্যাল ফাইবার সমুদ্রের কোট, নিচে যে কেবল গুলো ব্যবহার করা হয় মেটাল। এগুলাই কি আন্ডারগ্রাউন্ড কেবল বলা হয়? হ্যাঁ হ্যাঁ, বুঝে নাই। সমুদ্রের নিচ দিয়ে তলদেশে যে হুম হুম ইন্টারনেট হুম। কেবল গুলো হ্যাঁ ওইগুলাই কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড এই তো কেবল? ধরতে পারছি। সমুদ্রের নিচ দিয়ে, তারপর হচ্ছে অনেকগুলা, বর্তমানে অনেকগুলা আধুনিক শহর হচ্ছে আন্ডারগ্রাউন্ড এই ট্রান্সমিশন, আন্ডারগ্রাউন্ড হুম। ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিজাইন করে, ওই ক্ষেত্রে এসব কেবল লাগে। ঠিক আছে, তো এগুলোর মধ্যে অনেক ধরনের প্রোটেকশন কাভার থাকে। আন্ডারগ্রাউন্ড কেবলের বৈশিষ্ট্য আমি এখানে দেখ একটা আঁকছি, হাত দিয়ে আঁকছি ছোটখাটো করে, যা হয়েছে হয়েছে। চিত্রটা আসছিল। হ্যাঁ, কেবলের বৈশিষ্ট্য কেমন হইতে হবে, উচ্চ আর্দ্রতা প্রতিরোধী হইতে হবে। যেমন কারণ হচ্ছে এটা মাটির নিচে, পানির নিচে থাকবে, পানির মধ্যে থাকবে, ওটার মধ্যে আর্দ্রতা যাতে এটা প্রতিরোধ করতে পারে ওইরকম থাকতে হবে। সর্বপ্রথম একটা বৈশিষ্ট্য থাকতে হবে, তার হচ্ছে নমনীয় হইতে হবে। ঠিক আছে, যাতে হচ্ছে নাড়াইলে একটু বাঁকা যাতে করা যায়, বাঁকা যাতে করানো যায়, বাঁকা করলে যাতে না ভেঙে যায়। ঠিক আছে, তারপর হচ্ছে যান্ত্রিক ঘাত সহন গুণ থাকতে হবে। ধর ওর মধ্যে একটা মেকানিক্যাল এরকম একটা আঘাত পাইছে, যাও তাও যাতে ওই ঘাতটা যাতে সহ্য করতে পারে। ঠিক আছে, ওরকম গুণ থাকতে হবে। তার হচ্ছে উচ্চ ইনসুলেশন গুণ থাকতে হবে। উচ্চ ইনসুলেশন, যাতে এই যে জিনিসটার আমি প্রোটেকশন হিসেবে ব্যবহার করতেছি ওইটার মধ্যে দিয়ে যাতে কোনো কারেন্ট প্রবাহিত না হইতে পারে। তার হচ্ছে জল কণা প্রবাহিত হতে পারে না এমন হইতে হবে। ঠিক আছে, যাতে এটার মধ্যে দিয়ে যাতে পানি যাতে না ঢুকতে পারে। হ্যাঁ, এই একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের মোটা দাগ হচ্ছে 6টা প্রোটেকশন থাকে। প্রথমটা হচ্ছে জ্যাকেট, তারপর হচ্ছে মেটাল শিট থাকে এখানে একটা, তারপর হচ্ছে ইনসুলেশন শিট থাকে একটা, তারপর হচ্ছে তোর ইনসুলেশন থাকে এখানে একটা, তারপর হচ্ছে কন্ডাক্টর শিল্ড থাকে একটা, তারপরে একদম ফাইনালি এখানে যে কন্ডাক্টর আছে। ঠিক আছে, এই প্রোটেকশনের মধ্যে দিয়ে আন্ডারগ্রাউন্ড কেবল গুলো ডিজাইন করে। ওকে, তারপরে এখানে কিছু প্রশ্ন আছে, যেমন হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের প্রকারভেদ গুলো কি কি, বইয়ের মধ্যে আছে দেখিস তো। আন্ডারগ্রাউন্ড কেবলের টেস্ট গুলা কি কি, কি কি, ধর কেবল নষ্ট হয়ে গেলে কি কি টেস্ট করে আমরা ফল্ট গুলো খুঁজে পাই। তার হচ্ছে কেবল গ্রেডিং কি, হ্যাঁ, ইহা কি কি পদ্ধতিতে করা হয়। আন্ডারগ্রাউন্ড কেবলের সুবিধা এবং অসুবিধা গুলা কি কি। আন্ডারগ্রাউন্ড ওভারহেড আর আন্ডারগ্রাউন্ড পদ্ধতির ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম গুলো তুলনা করা। ওভারহেড মানে যে মাথার উপর দিয়ে যেটা আমরা সচরাচর আমাদের এখন যে সিস্টেমে আমরা বিদ্যুৎ বিতরণ করতেছি ওই সিস্টেম গুলা। আর আন্ডারগ্রাউন্ড হচ্ছে নিচে দিয়ে ডিজাইন, বাংলাদেশে সিলেটের একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে মেবি আন্ডারগ্রাউন্ডের ডিজাইন আছে। ঠিক আছে, আর কন্ডাক্টরের এই যে, লন্ডন সিটি নাকি? হ্যাঁ হ্যাঁ সিলেটের লন্ডনে পাড়ায় মনে হয় এমন। হ্যাঁ হ্যাঁ, লন্ডনে বার হইতে পারে, আমি চিনি না ওটা। তো একটা লুপ টেস্ট রাখছি। ঠিক আছে, এটা হচ্ছে কেবলের, এটা খুব সিম্পল, একদম সিম্পল যে কারণে রাখছি।
এই টেস্টটাকে বলা হচ্ছে মারি লুপ টেস্ট। হ্যাঁ, মারি লুপ টেস্ট কিভাবে করা হয়, ধর একটা সাপোজ একটা কন্ডাক্টরের এই পয়েন্টে একটা ফল্ট দেখা গেছে, কিন্তু আমরা তো জানি না, কারণ তো আমরা এটা তো মাটির নিচে আছে পুরো জিনিসটা। আমরা কি করি, এটা তো স্যান্ডিং প্রান্ত, হ্যাঁ, এখানে হচ্ছে গ্রাহক লোড টোড লাগে, এখান থেকে আবার আসতেছে। তো এই দুইটার মাঝখানে আমরা একদম লো রেজিস্ট্যান্সের একটা কপার পাত দ্বারা শর্ট করে দিই। শর্ট করে দিয়ে এখানে একটা পি ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগাই, এখানে কিউ একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগাই, এখানে একটা গ্যালভানোমিটার লাগাই। এইভাবে আমি হচ্ছে এই মারি লুপ টেস্টে সেট আপটা সেট করি। তো চলো, ওকে, মারি লুপ টেস্ট হচ্ছে এইভাবে সেট আপ করার পরে কত ডিস্টেন্স হচ্ছে তোর ফল্ট পাওয়া যায়, এটা সরাসরি সূত্র ডি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইনটু হচ্ছে লুপ লেন্থ। এখানে যে লুপ লেন্থ কতটুকু হবে, লুপ লেন্থ হবে এই যে প্রশ্নের মধ্যে বলে দেবো, আমরা যখন ম্যাথ করবো তখন আবার সূত্রগুলো আবার আলোচনা করব। এই যে একদম লো রেজিস্ট্যান্স পর্যন্ত ডিস্টেন্স বলে দিবে যে লাইনের এখান থেকে লাইনের দূরত্ব হচ্ছে এত। তো লুপের লেন্থ হবে কি, এটা দ্বিগুণ না, কারণ এই যে কারেন্টের দিক দিয়ে গেল আবার এদিকে আবার সেম জায়গার মধ্যে আসলো, ঠিক আছে, এই যে কন্ডাক্টর আছে এটা দ্বিগুণ হবে, ঠিক আছে, 2 × লেন্থ, এই হচ্ছে তো লুপ লেন্থ। ঠিক আছে, জাস্ট এখানে প্রশ্ন থেকে ডাটাগুলো বসে, জাস্ট একদম কত মিটার পর হচ্ছে তোর মিটার সেন্টিমিটার পর ফল্ট হয়েছে, জাস্ট এখান থেকে আনসার পাওয়া যাবে। ঠিক আছে, একটা ম্যাথ মেবি রাখছি, এটা পরে আমরা দেখবো না, আলাদা করে আবার সূত্র এটাই লেখা দিছি আর কি। তারপর হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর হচ্ছে কি, যেই ম্যাটেরিয়ালস হচ্ছে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে ও হচ্ছে ইনসুলেটর। ওকে, ইনসুলেটর সমূহের নাম লেখো, কি কি ধরনের ইনসুলেটর আছে, বইতে প্রশ্ন আছে দেখবি। ইনসুলেটিং ম্যাটেরিয়াল গুলো কি কি, এদের গুণাবলী কি কি, এগুলো দেখবি। ইনসুলেটর ম্যাটেরিয়াল গুলো কি কি, যেমন হচ্ছে যে প্লাস্টিক, কাঠ, হ্যাঁ, কোয়ার্টার্স, বালি, এগুলা বইতে অনেকগুলো আছে, ওগুলো শিখবি, এগুলো থেকে আসতে পারে শর্ট কোশ্চেন আসতে পারে এদের গুণাবলী। হুম, আমি এখানে যেগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো পড়িস, এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। ইনসুলেটর অকেজ হওয়ার এগুলো কারণ কি খুঁজে হচ্ছে, খুঁজে বই থেকে পড়ে নিবো। হ্যাঁ তোরা বই থেকে একটু কষ্ট করে পড়িস। 2 মিনিট। ভাইয়া 2 মিনিট আছে, পরে কি আবার লিঙ্ক আরো পড়াবেন নাকি? ইনসুলেটরটা শেষ করি। ও না, শেষ হবে আবার ক্লাস, আবার জয়েন ঠিক হো আছে, নাকি, আজকে শেষ করে দেই। সুইচ, ঠিক এটার পরে সুইচ গিয়ার আছে টিটির পরে, নাকি আরো একটা ক্লাস নিবি? আছে। এটাই তো আমি চাচ্ছি শেষ করে দিতে, তোরা তো এইসব। ওকে, চল, তাহলে আমরা হচ্ছে এখানে ইনসুলেটর তো আমরা জিনিসটার সাথে পরিচিতই। হ্যাঁ, এখানে বইতে কিছু প্রশ্ন আছে, ইনসুলেটরের সমূহ কি কি আছে, ম্যাটেরিয়াল গুলা কি কি আছে, ইনসুলেশন অকেজো হয় কেন, তার হচ্ছে ওভারহেড লাইন ইনসুলেটর কেন ব্যবহার করা হয়, ফ্ল্যাশ ওভার ভোল্টেজ কি, হ্যাঁ, তার হচ্ছে পাংচার ভোল্টেজ কি, এই প্রশ্নগুলো একটু পড়ে নিবি। হ্যাঁ, যে একটা ইনসুলেটরের মধ্যে যে ভোল্টেজ অ্যাপ্লাই করলো ওর মধ্যে জাস্ট হচ্ছে এই স্পার্কের তৈরি হয়, কিন্তু তখনও ওই ইনসুলেটরটার হচ্ছে ইনসুলেশনের যে ক্ষমতা আছে ওটা থাকে, ওই ভোল্টেজটাকে হচ্ছে ফ্ল্যাশ ওভার ভোল্টেজ। কিন্তু তার চেয়ে অত্যাধিক ভোল্টেজ দেওয়ার পরে ইনসুলেটরের যখন ইনসুলেশন ক্ষমতা নষ্ট হয়ে যায় ওই ভোল্টেজটাকে বলা হচ্ছে পাংচার ভোল্টেজ। ঠিক আছে, আর হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি কি, এগুলো আছে বইয়ের মধ্যে পড়ে নিস। স্ট্রিং এফিসিয়েন্সি উন্নয়ন করার উপায় কি, আমরা স্ট্রিং এফিসিয়েন্সির কিছু ম্যাথ করব। এখানে ম্যাথের জন্য একটু কনসেপ্ট একটু দিয়ে রাখি, ধর হচ্ছে আমরা এমন একটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে চিন্তা করতেছি, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের যে হ্যান্ডেল হাতা আর কি, হাতার এখানে একটা এরকম করে একটা ডিস্ক আছে, হ্যাঁ, এখান থেকে এখানে আরো একটা এরকম করে আরো একটা ডিস্ক আছে, তিনটা ডিস্কের ক্ষেত্রে আমরা এখন কনসিডার করতেছি। এখানে হচ্ছে তোর আরো একটা ডিস্ক আছে, এই যে তিনটা ডিস্ক আছে। তিনটা ডিস্ক কিন্তু ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এখানে তো আরো কন্ডাক্টর থাকবে, তিনটা ডিস্কের লাইকদার হচ্ছে তিনটা ক্যাপাসিটর মতো আচরণ করে। ঠিক আছে, এই যে মাঝখানের এই যে জায়গাটা, এই যে এখানে যে ক্যাপাসিটর গুলো দেখাচ্ছে এটা হচ্ছে তোর একটা ডিস্কের মধ্যবর্তী যে ক্যাপাসিটেন্স আছে ওইটাকে দেখাচ্ছে আর কি। আর এখানে যে C1 একটা হচ্ছে, দেখ, সি হচ্ছে মিউচুয়াল ক্যাপাসিটেন্স, মানে হচ্ছে ডিস্কের যে ক্যাপাসিটেন্স ওটাকে আমরা মিউচুয়াল ক্যাপাসিটেন্স বলতেছি। আর C1 যেগুলো আছে, তিনটাই C1 আর তিনটা হচ্ছে সি, এগুলো হচ্ছে সি হচ্ছে তোর মিউচুয়াল ক্যাপাসিটেন্স আর C1 হচ্ছে তোর শান্ট ক্যাপাসিটেন্স। আমরা শান্ট ক্যাপাসিটেন্স বলতে কি, ধর এখানে যে একটা ক্যাপাসিটেন্স আছে ওকে আমি গ্রাউন্ডের লেভেলে কল্পনা করতেছি, মাটির সাথে ওর ক্যাপাসিটেন্সের মান কত, এটা একটা কাল্পনিক, হ্যাঁ, এই ক্যাপাসিটেন্স গুলো হচ্ছে কাল্পনিক ক্যাপাসিটেন্স আমরা ধরে নিচ্ছি হিসাব করার ক্ষেত্রে। ঠিক আছে, তো
এই অ্যারেঞ্জমেন্টটা তিনটা ক্যাপাসিটর যখন থাকে অ্যারেঞ্জমেন্টটা তখন এইভাবে থাকে। এগুলো হচ্ছে ডিস্কের ক্যাপাসিটেন্স, আর এগুলো হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে আমরা ক্যাপাসিটেন্স হিসাব করতে, যে এই পয়েন্ট থেকে প্রত্যেকটা, এই যে এই পয়েন্ট থেকে একদম গ্রাউন্ডের সাথে রেফারেন্সে তাদের মধ্যে ক্যাপাসিটেন্স কত আছে, ওইটা হচ্ছে তো শান্ট ক্যাপাসিটেন্স আমরা কনসিডার করতেছি। হুম। এই একদম এটা হচ্ছে তোর কোন, এই যে ইয়াটা হ্যান্ডেলটা, ঠিক আছে, তো এটা হচ্ছে তোর ট্রান্সমিশন টাওয়ারটা যেটা আছে, টাওয়ার থেকে একটু উপরে যাই। এই যে এখানে, এই যে এই হ্যান্ডেলটার মধ্যে তো এইভাবে এরকম ইয়া থাকে নাকি, এই যে এখানে থাকে, এই যে এখানে থাকে, আমি দেখাইনি এখানে। তো এই হ্যান্ডেল থেকে এখানের প্রত্যেকটা ডিস্কে আমরা হচ্ছে জেস্টার কই, হ্যান্ডেল থেকে, এই যে হ্যান্ডেল থেকে প্রত্যেকটা ডিস্কে আমরা একটা ক্যাপাসিটর কল্পনা করতেছি, আর এই মাঝখানের পয়েন্টগুলো থেকে গ্রাউন্ড লেভেলে কল্পনা করতেছি, যে এখানে গ্রাউন্ডের মধ্যে যে ক্যাপাসিটেন্স গুলো থাকবে, গ্রাউন্ডের সাপেক্ষে যে ক্যাপাসিটেন্স হবে ওকে আমরা শান্ট ক্যাপাসিটেন্স বলতেছি। এই কারণে আমি এখানে যে গ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এই যে এই পয়েন্টগুলো গ্রাউন্ড। প্রথম ডিস্কের প্রথম ডিস্ক থেকে এই পয়েন্টের মধ্যবর্তী যে ভোল্টেজ থাকবে এটা থাকবে V1। তারপর হচ্ছে এই যে পয়েন্ট আছে, যে পয়েন্ট থেকে আমি গ্রাউন্ডে রেফারেন্স করতেছি, এই পয়েন্ট থেকে দ্বিতীয় ডিস্কের মাঝখানের গ্রাউন্ড পর্যন্ত যে ভোল্টেজ থাকবে এটা V2 থাকে। এখানের এই পয়েন্ট থেকে এখানের এই পয়েন্টের ভোল্টেজ যেটা থাকবে এটা থাকে V3। আর এই যে তিনটা ভোল্টেজ যে থাকে, তিনটা ভোল্টেজের যোগফল হচ্ছে তো টোটাল ভি। ঠিক আছে, এটা এই জায়গার ভোল্টেজ, আর হচ্ছে একদম এই যে হ্যান্ডেল পর্যন্ত, হ্যাঁ, এই যে এই পয়েন্টের এদের আর এই যে ভোল্টেজটা পাওয়া যায়, এই ভোল্টেজটা হচ্ছে টোটাল ভি ভোল্টেজ। রেট অফ ক্যাপাসিটেন্স কে ইকুয়ালস টু সূত্র জাস্ট শান্ট ক্যাপাসিটেন্স ডিভাইড বাই মিউচুয়াল ক্যাপাসিটেন্স। হ্যাঁ, শান্ট ক্যাপাসিটেন্স হচ্ছে C1 আর মিউচুয়াল ক্যাপাসিটেন্স হচ্ছে C। এখান থেকে এগুলো ডেরিভেশন করা লাগে, এই যে এখান থেকে এই যে কারেন্ট আছে I1, এই I1, I2, I2, I3, I3 এভাবে ধরে এখান থেকে ডেরিভেশন করার পরে একটা ফর্মুলা এভাবে পাওয়া যায়, V2, V3, তার হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি V1, এই টোটাল ভি কত, V1 প্লাস V2 প্লাস V3 সমান সমান হচ্ছে V1 ইন্টু 3 প্লাস 4K প্লাস হচ্ছে K স্কয়ার। K হচ্ছে কি, এই যে রেশিও অফ ক্যাপাসিটেন্স। ঠিক আছে, এগুলো যে সূত্র পড়বি, ম্যাথ করবি, তোদের সময় এদিক দিয়ে একটু বাড়লো সিলেবাসটা, আমাদের সময় আমরা এগুলো পড়ে নাই। যাক, ওকে, এখানে আবার এই যে সূত্রগুলো এখানে আবার লিখছে আর কি। এটা হচ্ছে চারটা যখন ডিস্ক থাকবে, 4 নাম্বার ডিস্কের ভোল্টেজ, কিন্তু এটা তো লাগবে না, ঠিক আছে, তিনটা ডিস্কের জন্য শিখ। আর স্ট্রিং এফিসিয়েন্সি সমান সমান হচ্ছে কি, ওইখানে এটা এটা যেহেতু আমরা 3 ডিস্ক কল্পনা করছি, হ্যাঁ, এই কারণে হচ্ছে এখানে এই যে এখানে 3 দিছি, কিন্তু এখানে আসলে 3 না, মেইন সূত্রটা হচ্ছে এটা যে স্ট্রিং এফিসিয়েন্সি সমান সমান ভি, মানে ভি মানে টোটাল যে ভিটা ছিল V1 প্লাস V2 প্লাস V3 ডিভাইডেড বাই হচ্ছে ডিস্ক নাম্বার ইনটু লাস্ট ডিস্ক অ্যাক্রস ভোল্টেজ। এই জিনিসটা লাস্ট ডিস্ক মানে একদম নিচের যে ডিস্ক আছে, এই যে V3 যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা এখানে বসবে, এটাই তো তৃতীয় নাম্বার ডিস্ক। প্রথম ডিস্ক, দ্বিতীয় ডিস্ক, হচ্ছে তৃতীয় ডিস্ক, এই তৃতীয় ডিস্কের আর যে ভোল্টেজ আছে V3, এই ভোল্টেজটাই জাস্ট এখানে বসবে। যা সূত্র পালাবি জাস্ট হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি পেয়ে যাবে। Okay, এটার সাথে 100 গুণ আছে নাকি খেয়াল আসতেছে না। ওকে, তারপরে আসে হচ্ছে সাব স্টেশন। ঠিক আছে, সাব স্টেশনের সাথে আমরা অনেক পরিচিত, যেখানে হচ্ছে বিদ্যুৎ এই ট্রান্সমিশন লাইন হয়ে যখন আসে, আইসা ওই ভোল্টেজটাকে আমরা স্টেপ ডাউন করে প্রয়োজন অনুযায়ী, এই যে ভোল্টেজ, তার হচ্ছে কারেন্ট, তার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার প্রয়োজন হইতে পারে, তার হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার প্রয়োজন হইতে পারে, ডিসি থেকে এসি কনভার্ট করা লাগতে পারে, এসি থেকে ডিসি কনভার্ট করা লাগতে পারে, এইসব কাজগুলো আমরা আসলে সাব স্টেশনের মাধ্যমে করি। সাব স্টেশনের জায়গা কোথায়, জেনারেশন হয়ে, জেনারেশন স্টেশন থেকে তারপরের স্টেপ হচ্ছে তো সাব স্টেশন, সাব স্টেশন থেকে সরাসরি সার্ভিস হচ্ছে কাস্টমার। ঠিক আছে, সাব স্টেশনের প্রকারের ভেদগুলো, প্রশ্নগুলো তোরা পড়বে, এগুলো মোটামুটি থিওরি বেস, এখানে আসলে ওরকম নাই। সাব স্টেশনের হচ্ছে ব্লক ডায়াগ্রাম আছে কিছু, হ্যাঁ, ওই একটা ইন্ডো সাব স্টেশনের ব্লক ডায়াগ্রাম দেখি আমি এখানে তুলছি নাকি। এই যে এই যে এই যে এই যে, আমি তো দাগে দিলাম এটাতে। ওকে, একটা ইন্ডো সাবস্টেশনের বিভিন্ন অংশগুলো তালিকা করে এলটি এসটি সাবস্টেশনের উপাদান সমূহ কি কি। সাবস্টেশনের উপাদানগুলো তোর বইতে একদম প্যারা করে প্রশ্ন দেওয়া আছে, ওইখানে বলা আছে, ওইগুলো একটু পড়ে নিবি। ঠিক আছে, তার হচ্ছে সাবস্টেশনে কেন পাথর ব্যবহার করে, এই প্রশ্নটা একটু পড়বি। ঠিক আছে, পাথর কেন ব্যবহার করা হয়, ধর হচ্ছে সাবস্টেশনের মধ্যে তো অনেকগুলো ট্রান্সফরমার থাকে, প্রোটেক্টিভ ডিভাইস থাকে, তো অনেক সময় এমন হইতে পারে যে
ট্রান্সফরমার থেকে স্পার্ক হয়ে কোনোভাবে হচ্ছে তোর মধ্যে দিয়ে কারেন্টটা যাতে না যায়। পাথর দিলে হচ্ছে তোর এই ইনসুলেশনটা আরো বাড়ে, ঠিক আছে। গ্রাউন্ডের সাথে মাটিতে আমরা যদি না পারে দিয়ে পাথরে পাড়া দেই, হ্যাঁ, এটা একটা কারণ। আর একটা কারণ আছে, মাটিতে পাড়া যদি না দিই, আমরা যদি পাথরে পাড়া দেই, তাহলে কি হয়, তাহলে হচ্ছে তোর ইনসুলেশনটা আরো বাড়লো। আর আরেকটা, আমি আরো একটা বইতে এমন পাইছি যে, তোরা বইতে পড়িস, আরেকটা বইতে পাইছি হচ্ছে যে ধর বিভিন্ন প্রাণী আছে না, যেমন হচ্ছে সাপ টাপ, এগুলো যাতে চলাচল না করতে পারে, ঠিক আছে, ওই কারণে হচ্ছে সাবস্টেশন পাথর দেয়, যাতে এগুলোর মধ্যে যাতে ওরা নিয়মিত চলাচল না করতে পারে, অসুবিধা যাতে হয়, ওইসব কারণে হচ্ছে সাবস্টেশনে পাথর দেয়। একটা ইনডোর সাবস্টেশনের হচ্ছে চিত্র অঙ্কন করো, ঠিক আছে, বইয়ের মধ্যে আছে, একটু দেখে নিস, বড় বড় একটা চিত্র এরকম করে, ওয়াল সার্কিট ব্রেকার হয়ে এরকম। তার হচ্ছে এসপিডিটি, সিঙ্গেল পোল ডাবল থ্রো, এমসিবি মিনিস্টার সার্কিট ব্রেকার, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, ভলকানাইজড ইন্ডিয়ান রাবার, এগুলোর পূর্ণ নামগুলো লেখো, বইতে প্রশ্ন আছে, পূর্ণ নামগুলো শিখে নিস, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট থাকতে পারে। তারপরে একটা পার্ট আসছে সুইচ গিয়ার। হ্যাঁ, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। সবার প্রথম হচ্ছে সুইচ গিয়ার কি, যা হচ্ছে কোন একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের কানেকশন, ডিসকানেকশন, কন্ট্রোলিং, তার হচ্ছে ব্যালেন্স। সুইচ গিয়ার মানে যে শুধু প্রোটেকশন এমন না, এটা দিয়ে কিন্তু আমরা কানেক্টও করি, কানেকশনও দিই, ডিসকানেকশনও করি, তারপর হচ্ছে কন্ট্রোল করতে পারি, তারপরে হচ্ছে ব্যালেন্স করতে পারি, তারপর হচ্ছে যে কোনো ডাটা আমরা চাইলে রিড রেট করতে পারি, আমরা মেজার করতে পারি, হ্যাঁ, কোন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে কতবার যাচ্ছে না যাচ্ছে সুইচ গিয়ার, ওই সব কিছুর একদম কম্বিনেশন, এই সবগুলা জিনিসের যে সমষ্টি, এটাকে বলা হচ্ছে সুইচ গিয়ার, ঠিক আছে। সুইচ গিয়ার একা কোনো কিছু নেই, সবগুলা জিনিসের সমষ্টি হচ্ছে তো সুইচ গিয়ার। তার হচ্ছে সুইচ গিয়ারের কিছু প্রপার্টি থাকতে হবে, যে কোনো একটা এই সুইচ গিয়ার এলিমেন্টের কিছু কমন বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যগুলো কি কি, সবার প্রথম হচ্ছে, প্রথমটা হচ্ছে সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি কি জিনিস, ধর এই সিলেক্টিভিটি হচ্ছে ধর সিলেকশন করার ক্ষমতা। এই একটা সার্কিট ব্রেকার, অবশ্যই একটা সুইচ গিয়ার, একটা সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, আমি ওর মধ্যে সেট করে দিয়েছি ওর মধ্যে 10 এম্পিয়ার কারেন্ট যাইতে পারবে, এর চেয়ে বেশি গেলে যাতে সার্কিট ব্রেকারটা যাতে ট্রিপ করে। এখন এই সার্কিট ব্রেকারটা হচ্ছে 10 এম্পিয়ার থেকে যখন 10.1 হয়েছে, তখনই তাড়াতাড়ি যখন সিলেক্ট করে ফেলতে পারছে, হ্যাঁ, তাড়াতাড়ি এই জিনিসটা ক্যাচ করে যখন ও ট্রিপ করায় ফেলতে পারে, ওই বৈশিষ্ট্যটাও থাকতে হবে, যাতে 10.2ও যাতে না যাইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য, যে সিলেক্টিভিটি ভালো থাকতে হবে, তাইলে হবে কি ওর প্রিসিশন ভালো হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সেন্সিটিভিটি, মানে ওই সার্কিট ব্রেকারটাকে যত ফাস্ট সম্ভব এই জিনিসটা সেন্স করতে হবে, জাস্ট 10 এম্পিয়ার 10.01 হইলেও যাতে সেন্স করে ফেলতে পারে, ওই রকম বৈশিষ্ট্য থাকতে হবে। তার হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি হচ্ছে জিনিসটা যাতে একদম প্রপার ভাবে কাজ করে, এটার উপরে যাতে ভরসা করা যায়, ঠিক আছে, ওইরকম একটা বৈশিষ্ট্য থাকতে হবে। আর 4 নাম্বারটা তো একদম মানে ম্যান্ডেটরি, যে হাই স্পিড, আর স্পিড সবসময় হাই থাকতে হবে, একদম 10.5 হওয়া যাবে না, 10.1 হয়েছে সাথে সাথে টিপ করে ফেলতে হবে, ওইরকম একটা বৈশিষ্ট্য থাকতে হবে। স্টেবিলিটি কি, অবশ্যই ওর কাজের মধ্যে সবসময় স্টেবল থাকতে হবে, ও একবার হচ্ছে 10.1 এর রেসপন্স করছে, পরে আবার দেখা যাচ্ছে 10.5 এর রেসপন্স করতেছে, এমন হইলে হবে না, ও সবসময় স্টেবল, জাস্ট 10 এম্পিয়ারের উপরে উঠছে, ধূপ করে সার্কিট ট্রিপ করে ফেলতে হবে, ওইরকম বৈশিষ্ট্য থাকতে হবে, ঠিক আছে। তার যে সিম্পলিসিটি থাকতে হবে, অবশ্যই একটা যে কোনো একটা ডিভাইস অথবা যে কোনো একটা সুইচ গিয়ার যত সিম্পল ভাবে বানানো যায়, তত হচ্ছে এটার কষ্ট কম পড়বে, তারপর হচ্ছে ওর মেকানিজম সহজ হইলে ব্যবহারও সহজ হবে, ওইরকম আর কি কিছু বৈশিষ্ট্য ওর মধ্যে থাকতে হবে। ওকে, এরকম একটা, এরকমই একটা হচ্ছে সুইচ গিয়ার হচ্ছে তোর ফিউজ, ঠিক আছে। ফিউজ হচ্ছে কি, ফিউজ হচ্ছে একটা মোটা দাগে একটা মেকানিক্যাল ডিভাইসের মতো, ওর মধ্যে কোনো হচ্ছে অটোমেটিক এরকম টাইপ কোনো জিনিস নেই, ইলেকট্রনিক্স কোনো পার্ট নেই। ওর মধ্যে কি থাকে, যে আমরা চিত্র থেকে দেখতে পাইতেছি, যে এরকম একটা সেট আপ থাকে, তার একটা ফিউজ লিঙ্ক কন্টাক্ট, হ্যাঁ, এটা থাকবে ধর তোর এক প্রান্তে, এদিক দিয়ে কানেকশন দিবে, এটা হচ্ছে আরেক প্রান্ত, এদিক দিয়ে কানেকশন দিলাম, এখান থেকে কানেকশন নিলাম, নেগেটিভ তো নেগেটিভ গেল, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আর এই যে পজিটিভ প্রান্ত, এই যে এদিক দিয়ে কানেকশন দিয়ে এদিক থেকে জাস্ট লাইক একটা সুইচ, একটা সুইচের মতো ওকে কানেকশন করে সার্কিট, আর কিছুই না, ঠিক আছে, এই যে প্লাস এখানে। তো এখান দিয়ে এটার মধ্যে আর কি কি আছে, এদিক দিয়ে হচ্ছে ফিউজ লিঙ্ক কন্টাক্ট, এই যে এগুলো হচ্ছে কন্টাক্ট, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা তারের সাহায্যে ফিউজকে কানেক্ট করি, ঠিক আছে। তারপর হচ্ছে এই এই যে পার্টটা, হ্যাঁ, এই যে পার্টটা ওকে বলা হচ্ছে ব্রাশ ইন্ড প্লেট, হ্যাঁ, এই যে প্লেটটা আছে ওকে আমরা বলেছি ব্রাশ ইন্ড প্লেট। তারপর হচ্ছে এই যে পার্টটা আছে, এই যে অংশটা, এটার নাম হচ্ছে কি আউটার এলিমেন্ট,
ঠিক আছে। আর এইখানের যে জিনিসটা এটা হচ্ছে মেইন ফিউজ এলিমেন্ট, ঠিক আছে। এটাই আসলে হচ্ছে পোরে।